দেখ, আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম, মানে বাংলায় যেটাকে বলা হয় কৃষি আয়। ঠিক আছে তো? একদম সোজা চ্যাপ্টার, এখানে কিছু নেই চ্যাপ্টারের মধ্যে, এমন কিছু নেই। ঠিক আছে তো? এগ্রিকালচার ইনকামকে বলা হয় হচ্ছে কৃষি আয়, না কৃষি আয়টা পড়বো। ঠিক আছে তো? মানে বেসিক্যালি এখান থেকে কি কি করতে হয় কৃষি আয় থেকে, ও তোকে বলবে যে এই কতগুলো কৃষি আয় কাকে বলে, কতগুলো কৃষি আয়ের উদাহরণ দাও, কতগুলো অকৃষি আয়ের উদাহরণ দাও। বেসিক্যালি এরকমই কোশ্চেন তোর করবে। এগ্রিকালচার ইনকাম থেকে কত নম্বর আসবে? কৃষি আয় থেকে পরীক্ষায় 5 নম্বর আসবে, তার বেশি আসবে না। 5 নম্বরই আসবে, এর বেশি আসবে না। ছোট বড় মিলিয়ে ধর একটা 2 নম্বরের আসবে, একটা 3 নম্বরের আসবে, ব্যাস। 5 নম্বর। বেসিক্যালি থিওরি এখানটাই তৈরি লিখবি। থিওরি লিখতে হবে, এইখানটায় থিওরি লিখতে হবে, মেনলি থিওরি এখানে লিখতে হবে। ঠিক আছে তো? 20 নম্বরের মধ্যে তুই মোটামুটি ধর 10 নম্বরের অঙ্ক যদি পাচ্ছি স্যালারি থেকে, দুটো 5-এর অঙ্ক পাবো। ঠিক আছে তো? মানে তোদের প্যাটার্ন কেমন থাকবে পরীক্ষায় আমি তোকে বলে দিচ্ছি, মানে মোটামুটি এটাই মডেল তৈরি করেছে। বলছে ট্যাক্স থেকে কি আসবে জানিস তো? 2 নম্বরের দুটো লিখতে হবে, 2 নম্বরের দুটো 4 নম্বর। ঠিক আছে? 2 নম্বরের দুটো 4 নম্বর, তার মানে একটা কৃষি আয় থেকে দেবে, একটা স্যালারি থেকে দেবে, মানে একটা এগ্রিকালচার থেকে দেবে, একটা স্যালারি থেকে দেবে। 2 নম্বর হয়ে গেল এগ্রিকালচার। আচ্ছা, এবার তাহলে কি কি বললাম? 2 নম্বরের দুটো। 3 নম্বরের কটা লিখতে হবে? 3 নম্বরেরও দুটো লিখতে হবে। ঠিক আছে? 3 নম্বরের দুটো লিখতে হবে। কত হলো 3 নম্বর দুটো? 6 নম্বর। তো 3 নম্বর দুটোর মধ্যে বল একটা কোথা থেকে আসবে? ওই একটা এগ্রিকালচার থেকে আসবে, আর একটা স্যালারি থেকে আসবে। ঠিক আছে? আর রইলো 5 নম্বরের দুটো। ঠিক আছে? 5 নম্বরে যে দুটো থাকবে, আশা করা হচ্ছে এই 5 নম্বরের দুটোই স্যালারি থেকে থাকবে। তাহলে তুই বুঝতে স্যালারি থেকে কত থাকছে? এখানে 10 নম্বর, 3 নম্বর 13, আর 2 15। ঠিক আছে? তাহলে খুব বেশি প্রেশার নেই কিন্তু। তোর এগ্রিকালচার থেকে 5 নম্বরই আসবে, একটা 2 নম্বর আসবে, একটা 3 নম্বর আসবে, এবং আমি তোকে যে কটা কোশ্চেন দাগ দিচ্ছি এর মধ্যেই কোশ্চেন আসবে। তো দেখ, আগে আগে দেখ কি কোশ্চেন আসবে। ঠিক আছে? কিন্তু এগ্রিকালচার জিনিসটা কি, এটা একটু পড়তে হবে। যে কৃষি আয়, কৃষি আয় বুঝিস তো? কৃষি আয় জিনিসটা কি? কৃষি কাজ করে যে আয় হয় তাকে বলে কৃষি, হ্যাঁ কি না? কৃষি কাজ করে যে আয় হয় তাকে কৃষি আয় বলে। মানে কৃষি আয় হতে গেলে না 3টে কন্ডিশন মানতে হবে। কি বললাম? এগ্রিকালচার ইনকাম হতে গেলে 3টে কন্ডিশন মানতে হবে, 3টে কন্ডিশন। কি কন্ডিশন? এক হচ্ছে তোমার ল্যান্ডে হতে হবে, মানে কৃষি কাজটা করবি জমির মধ্যে হতে হবে, জমিতে হতে হবে। ঠিক আছে? 2 নম্বর, এই কৃষি আয়টা সাপোজ ধর এখন তোর মনে কোশ্চেন হলো, মানে কোশ্চেন থাকতে পারে, এই কৃষি কাজটা তো আমি বাংলাদেশে করলাম, এটাকে কি কৃষি আয় বলে? ব্যাপার হচ্ছে বলেছে যে কৃষি আয়টা ভারতবর্ষের মাটিতেই নিতে হবে, অন্য দেশের মাটিতে হলে হবে না। বাংলাদেশে তুই কৃষি কাজ করলি, সেই আয়টা কিন্তু বাংলাদেশের কৃষি আয় হচ্ছে, আমাদের দেশের না। ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু কৃষি আয় বলা হয় না। তাহলে কি বললাম কন্ডিশন বল? একটা জমিতে হতে হবে, আর একটা ভারতে হতে হবে, আর একটা হচ্ছে কৃষিকাজের প্রাথমিক কাজ করতে হবে। যেমন আমি তোকে বলছি, ধর আজকে ধর তোর বাড়ির বাইরে, একটা সিম্পল এক্সাম্পল বলছি, বাড়ির বাইরে দেখবি ইংলিশে বলা হয় স্পন্টেনিয়াস, ইংলিশে একটা কথা হয় স্পন্টেনিয়াসলি, আর বাংলায় বলে স্বতঃস্ফূর্ত। দেখবি বাড়ির বাইরে দেখবি ঘাস, ঠিক আছে? মানে অনেকের বাড়ির বাইরে ঘাস জন্মায়, সেই ঘাসটা কি তুই পুঁতেছিস? তাহলে কি হয়েছে? ঘাসটা আপনা আপনি হয়েছে। ওই ঘাসটা বেচে যদি তুই কোনো টাকা পয়সা কামাতে পারিস, ঠিক আছে, সেটা তোর ইনকাম হচ্ছে। এটাকে কৃষি আয় বলে না? এটাকে কৃষি আয় বলে। তার মানে কি বললাম? কৃষিকাজ হতে গেলে কৃষির প্রাথমিক কাজ করতে হবে। প্রাথমিক কাজ যেমন ধর, আবার নর্মালি তুই ধর তোর একটা বাড়িতে একটা নার্সারি আছে, নার্সারি বুঝতে পারছিস? তাহলে তুই কি করছিস? তুই নিজে নার্সারিটাকে পরিচর্যা করছিস। প্রথমে গাছ পুঁতলি, ঠিক আছে, মাটিতে সার দিলি, কোনো দেখবি গাছের মধ্যে যদি কোনো রকমের কোনো হলুদ পাতা বেরোয় তুই কাঁচি দিয়ে কাটবি, প্রতিদিন জল দিবি, ওখান থেকে যে তোর ফুলটা বেরোবে, সেই ফুলটা মার্কেটে গিয়ে বেচলি, যে আয় হলো, এটা কৃষিকাজ। তাহলে বুঝতে পারলি? কৃষিকাজের প্রাথমিক কাজ করতে হয়, প্রাথমিক কাজ। বোঝা গেল প্রাথমিক কাজটা কি? বুঝতে পারছিস তো? এটাই হচ্ছে কৃষি আয়ের মেন কন্ডিশন, এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে বুঝতে পারলি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কৃষি আয় কন্ডিশন না পড়েও পরীক্ষায় থাকতে পারে, কৃষি আয়ের কন্ডিশন কি কি তুই কি বলবি? তারপর বই পড়। কি বললাম? জমিতে হতে হবে, তারপর ভারতের মাটিতে হতে হবে, মানে ভারতে হতে হবে, আর কি কৃষিকাজের প্রাথমিক কাজ করতে হবে, প্রাথমিক কাজ। তারপর সাপোজ আমি একটা এক্সাম্পল, যেরকম এক্সাম্পল দেবে পরীক্ষায় না, এরকম এক্সাম্পল দেবে, কয়েকটা উদাহরণ দেবে, বলবে কি বলো এটা কৃষি আয় কি অকৃষি, এরকম কোশ্চেন করে, মানে এরকম সোজা কোশ্চেন। হয়তো থিওরিও লিখতে দিল না, বললো কি একটা উদাহরণ দিল, বলে বলো এটা কি কৃষি আয় কি অকৃষি আয়, বাহ, এরকমই কোশ্চেন দিয়ে দিতে পারে, এবং দেওয়ার সম্ভাবনা প্রবল, এটা দেওয়ার সম্ভাবনা প্রবল। তো ধর সাপোজ আমি একটা উদাহরণ বলছি, গ্রাম সাইডে গেছি, একজন চাষি ধান চাষ করেছে, ধান চাষ করে ও নিয়ে যাচ্ছে, এবার ওর থেকে আমি ধানটা কিনে নিই, আমি ধানটা কিনি, আমি রাস্তায় গিয়ে ওর থেকে ধানটা কিনে নিয়ে আমি চাল তৈরি করলাম, চাল তৈরি করে মার্কেটে বেচলাম। আমার কাছে কৃষি আয় কি কৃষি আয় নয়?
আমার কাছে কৃষি আয় নয়। কেন নয়? কারণ ধান আমি চাষ করি। কি বললাম বুঝতে পারলি তো? আমি ধান চাষ করি। গল্পটা বুঝতে হবে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। দেখ এখানে কি লিখেছি এবার একটা করে পড়ি এবং যা কোশ্চেন বেরোবে সমস্ত কোশ্চেন অ্যান্সার বেরোবে। আমি তো ইম্পর্টেন্ট দিয়েছি বাট একটু বেসিক কিছু কোশ্চেন বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার অনেকে কোশ্চেন জিজ্ঞাসা করে কৃষি আয় আজকে আমার দেশ মানে আমার ভারতবর্ষে আমি যদি কৃষি কাজ করে যদি আয় করি ভারত সরকার এর কোনো ট্যাক্স নেয় না। এটা হচ্ছে এমন একটা আয় এটা করমুক্ত হয়। কি বললাম? কৃষি আয় কি ধরনের আয়? কৃষি আয় করমুক্ত আয়। কৃষি আয়ের উপর কোনো ট্যাক্স নেয় না। তুই চাকরি করছিস গভর্নমেন্ট ট্যাক্স নেবে। চাকরি করে টাকা কামালে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। কৃষি কাজ করে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। নরমাল ব্যাপার। কেন ট্যাক্স নেবে? কেননা কৃষি কাজ করলে দেশের ভালো তো। দেশের উৎপাদন বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে তো? দেশের জিডিপি বাড়ছে ইকোনমিক্স এর ভাষায়। দেশের জিডিপি বাড়ছে। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? আমাদের দেশে যারা কৃষকরা আছে ওরা কৃষিকাজ করছে বলে ওরা কৃষি করছে বলেই আমরা খেতে পাচ্ছি। ঠিক আছে তো? আর ওরা না করলে কি করতে হতো? বিদেশ থেকে কিনতে হতো। আর বিদেশ থেকে কিনলে প্রচুর টাকা চলে যেত। তো কৃষি আয় কি হয়? করমুক্ত হয়। দেখ এখানে লেখা আছে। পড়বো এক একটা করে পড়বো হ্যাঁ? কৃষি আয় কাকে বলে? বলছে ভারতে অবস্থিত জমিতে বলেছিলাম ভারতে অবস্থিত জমিতে কৃষিকাজের ফলে উদ্ভূত আয়কে কৃষি আয় বলে। কত সোজা কোশ্চেন কি সুন্দর কোশ্চেন বলেছে। ভারতে অবস্থিত জমিতে কৃষিকাজের ফলে উদ্ভূত আয়কে কৃষি আয় বলে। আয়কর আইনের এত নম্বর ধারা অনুসারে কৃষি আয় করমুক্ত। তাহলে কিছুই না। শর্ট কোশ্চেন কৃষি আয় কাকে বলে? যদি পরীক্ষায় কোশ্চেন দেয় বলবি ভারতে অবস্থিত জমিতে কৃষিকাজের ফলে উদ্ভূত আয়কে কৃষি আয় বলে। আর এই কৃষি আয় করমুক্ত। ভারতে করমুক্ত। ব্যাস হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কৃষি আয়ের কতগুলো উদাহরণ পরীক্ষায় দেবে। এই কোশ্চেন কমন কোশ্চেন। দেখ সব স্কুলের কোশ্চেন তো এক হবে না বাট কিছু কিছু কোশ্চেন থাকতেই পারে। কৃষি আয়ের উদাহরণ ও তোকে বলে দিল 2 নম্বর যদি দেয় তোকে কৃষি আয়ের 2টি উদাহরণ, যে 3 নম্বর দেয় বলে কৃষি আয়ের 3টি উদাহরণ। ব্যাস হয়ে গেল। স্যার বলুন না কৃষি আয়ের 2টো উদাহরণ। নর্মাল আমি তোকে বলে দিচ্ছি সমস্ত অনেক অনেক কিছু আছে কৃষি আয়ের উদাহরণ। কি লেখা আছে এখানে? বলছে জমিতে উৎপন্ন ফসল, ঠিক আছে, কৃষি বাগিচার ফুল ফল বিক্রয় থেকে আয়, কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশুর দুধ, ঠিক আছে তো, মাখন ঘি বিক্রি থেকে আয়, ঠিক আছে তো, কৃষি জমি অধিগ্রহণের ফলে সরকারি ক্ষতিপূরণ, ঠিক আছে, কৃষি জমি অধিগ্রহণের ফলে সরকারি ক্ষতিপূরণ, কৃষি আয়ের উদাহরণ। দেখ আমি অনেক উদাহরণ এখানে তো বইতে এখানে তো লিখেছে এত উদাহরণ। তুমি তোকে অনেক রকমের কৃষি আয়ের উদাহরণ দিতে পারি। একটা একটা করে উদাহরণ। দেখ নর্মাল ব্যাপার। চা চাষ করে যদি কোনো আচ্ছা চাটা বাদ দেবো। চাটা অন্য একটা এক্সাম্পল মধ্যে চলে আসবে। চাটাও হয় বাট অন্য এক্সাম্পল আমি আমি তোকে বলছি কি উদাহরণ বলতে পারিস। এই যে দেখবি আজকে ধর তুই কোনো একটা এমন একটা জায়গায় বসবাস করছিস। তোর তুই যেখানে বসবাস করছিস সেই এরিয়ায় ধর অনেক ফাঁকা জমি পড়ে আছে। কি বললাম? বা ধর ফাঁকা জমি বাদ দে না। তুই যেখানে বসবাস করছিস, ধর এখানে তুই বসবাস করছিস। সরকার বলল আমি এই জায়গাটাকে পুরো কিনে নেব। কি বললাম? তুই না চাইলেও তোকে দিতে হবে। বুঝতে পারলি না? আমি একটা এক্সাম্পল বলছি। এই যে এই বেশ কয়েক বছর আগে ধর মানে কি শিল্প করে না অনেকে শিল্প? অনেকে শিল্প করে না শিল্প? এই যেমন সিঙ্গুরের ঘটনা দেখেছিস তো? সিঙ্গুরে কি কারখানা হওয়ার কথা ছিল? টাটার কারখানা হওয়ার কথা ছিল জানিস 2007 সালে। তো ওখানে রতন টাটা রতন তো ভদ্রলোক তো মারা গেছে। উনি উনি সিঙ্গুরের জমিটা অধিগ্রহণ করতে চেয়েছিলেন। এবার ওখানে তো অনেকের চাষের জমি ছিল যারা আলু চাষ করতো বিভিন্ন রকম চাষ করতো। ঠিক আছে তো? কেউ দিতে চেয়েছিল কেউ দিতে চায়নি। ঠিক আছে তো? তো রতন টাটা কোম্পানি কি বলেছিল? টাটা কোম্পানির যে ডিরেক্টর রতন টাটাও বলেছিল যে ঠিক আছে আমি তোমাদের জমিটা অধিগ্রহণ করছি। আমি তোমাদের জমিটা কিনে নিচ্ছি। সরকারের হস্তক্ষেপ ছিল না। ঠিক আছে তো? জমিটা আমি নিয়ে নিচ্ছি। তার বদলে ক্ষতিপূরণ দেবো। কি বললাম? ক্ষতিপূরণ দেবো। এই জমির যা দাম সেই দাম তো দেবই। তার বদলে তোমার পরিবারের একজনকে আমার কোম্পানিতে ছেড়ে দিই। কি বললাম বুঝতে পারলি? তাহলে এটা কিন্তু একটা উদাহরণ। এটা কিন্তু কৃষি আয়ের উদাহরণ। ক্ষতিপূরণটা কেন দিল? এই যে ক্ষতিপূরণ দেবে না, আজকে ভাব তুই ধর তোর ধর জমি ছিল। তুই জমিতে সব আলু চাষ বা ধান চাষ কিছু চাষ করবি। এখন তোর থেকে সরকার জমিটা নিয়ে নিবে। সরকার জমিটা নিয়ে ধর রতন টাটাকেই দিল। ঠিক আছে? জমিটা নিয়ে নিল। তাহলে তুই চাষ করতে পারবি না। সে আমি তোর জমিটা বিক্রি করে দিলাম। কিন্তু বিক্রি করলে সেই দাম তুই পাচ্ছিস না। বিক্রি করে কত দিলে? 4 লাখ, 5 লাখ, 10 লাখ। কিন্তু ওখানে তো আরো বেশি ইনকাম করতে তোর ইনকামের জায়গা ছিল। ইনকাম জায়গা বন্ধ হয়ে গেল না? এটাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। ঠিক আছে তো? তাহলে এটা কিন্তু কৃষি আয়ের উদাহরণ। এখানে কি এটাই লিখেছে কৃষি জমি অধিগ্রহণের ফলে, অধিগ্রহণ মানে বুঝিস তো? কিনে নেওয়া। কৃষি জমি অধিগ্রহণের ফলে সরকারি ক্ষতিপূরণ। একটা উদাহরণ বললাম। তারপর আর কি? জমিতে উৎপন্ন ফসল। তুই যদি তোর কোনো নিজস্ব জমি থাকে সেই জমি যদি ফসল তুই মনে কর না তোর বর্ধমানের মতন জায়গায় একটা বিশাল বড় তোর একটা ল্যান্ড জমি আছে যেখানে তুই ধান চাষ করছিস।
তাহলে ওটাও তো তোর কৃষি আয়ের মতো পড়ে। তাই বলি জমিতে উৎপন্ন ফসল। শুধু ধান চাষ কেন, কৃষি বাগিচার ফুল, অনেকে ফুল চাষ করে, নার্সারি যেটা বললাম। তারপর কেউ ফল ফল করে না, ফল ফল চাষ করে না, সেটাও হতে পারে। কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশুর দুধ, ঠিক আছে তো, এইগুলো সমস্ত উদাহরণ হতে পারে। তো এইগুলো কিন্তু সমস্ত কৃষি আয়ের উদাহরণ। জাস্ট একবার রিডিং মেড, মানে তোর যদি মনে নাও থাকে, অনেক কনসেপ্ট থেকে তুই লেখা যায়, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কিছুটা বুঝতে পারলি, তারপর আরো কোশ্চেন আসবে, আরো উদাহরণ আসবে, আমি বলে দেবো। এবার বলেছে কি, আপাত দৃষ্টিতে কৃষি আয় বলে মনে হলেও প্রকৃতপক্ষে কৃষি আয় নয়। এরূপ আয় কয়েক, মানে দেখে মনে হচ্ছে কৃষি আয় কিন্তু কৃষি আয় নয়, দেখে মনে হচ্ছে কৃষি আয় কিন্তু কৃষি আয় নয়। এরকম উদাহরণ দাও। বলছে পতিত জমিতে জন্মানো গাছ মানে কি, তোর ধর কোনো ফরেস্ট আছে, ফরেস্টে তুই কোনো গাছ লাগাসনি না, আপনি গাছ বেড়ে গেছে, লতা পাতা গাছগুলো হয় না, বেড়ে গেছে, ওইগুলো গাছ হয়ে গেছে, ওটাকে বেঁচে টাকা পেয়ে গেছে। এই যেমন বাড়ির বাইরে এখানে একটা গাছ হয়ে গেছে, আমি লাগাইনি গাছটা আপনা আপনি হয়ে গেল, বট গাছ হয়ে গেছে। তো আমি বট গাছটাই কাটলাম, এবার আমি চাইতে পারি বেচতাম, বেচে তো আমার কিছু টাকা আসে, বেচে তো টাকা আসে। প্রশ্ন হলো স্যার, গাছ বেচে টাকা পেয়ে কৃষি আয়, কৃষি আয় নয় কেন, আমি লাগাইনি। তাই এখানে বলেছে পতিত জমিতে জন্মানো গাছ। তারপর ফুল ফল বিক্রয় থেকে আয়, মুরগি চাষ থেকে আয়, পোল্ট্রি ফার্ম থেকে যদি আয় হয়, এটা কিন্তু এগ্রিকালচার না, এটা নন এগ্রিকালচার, ঠিক আছে, পোল্ট্রি ফার্ম থেকে আয়। তারপর কৃষি জমির মাটি বিক্রি থেকে আয়, এইগুলো কৃষি আয় বলে মনে হলেও কিন্তু এগুলো কৃষি আয় নয়, অকৃষি আয়, ঠিক আছে। এগুলো তো আমি ইম্পর্টেন্ট বলিনি, বাট ইম্পর্টেন্ট যেগুলো আরো ডিসকাশন করবো। তাহলে বুঝতে পারলি কি কি বললাম, কৃষি আয় কাকে বলে, কৃষি আয়ের উদাহরণ, অকৃষি আয়ের উদাহরণ। এবার কিছু হয়, কিছু কিছু আয় আছে, কিছু কিছু ইনকাম হয়, কিছু কিছুটা কৃষি, কিছুটা কৃষি, কি বললাম, কিছুটা কৃষি কিছুটা অকৃষি। যেমন চা, চা কয়েকটা নাম বলি, মনে রাখবে, মনে রাখা খুব সুবিধা, মানে খুব ইজি। চা, কফি, রবার, কি বললাম, চা, কফি, রবার, আখটাও হয়, চা, কফি, রবার, ব্যাস সোজা সব কিছু। কি কি বললাম, না আমি বলছি কি হবে, আমি ভাব বলছি, শোন না আগে, আগে শোন, আগে উদাহরণটা শোন, নামটা শোন। চা, কফি, রবার, আখ, কি বললাম, চা, কফি, রবার, আখ। চা চাষ করে যে ইনকামটা করে না, অনেকে চা চাষ করে, কিছুটা কৃষি হয়, কিছুটা অকৃষি হয়। কফি চাষ করে যে আয় হয়, কিছুটা কৃষি হয়, কিছুটা অকৃষি হয়। তারপর চা বললাম, কফি বললাম, রবার কিছুটা কৃষি কিছুটা অকৃষি, আর কি বললাম, আখ কিছুটা কৃষি কিছুটা অকৃষি, ঠিক আছে তো? কিছুটা কৃষি কিছুটা অকৃষি, এগুলো সব বলা যায়, বোঝা যায়। দেখ, একজন যে চা বাগান, দার্জিলিং এ যাবি, চা বাগান আছে, দেখবি চা বাগান দেখবি ওরা কি হয়, চা গাছ থাকে, তো চা গাছ থেকে কি করে, চায়ের পাতাগুলো তোলে, পাতাগুলোকে শোকায়, রিফাইনিং করে কি করে, এবার তার চা পাতা ডাইরেক্ট বিক্রি করে দিল, না কি শেয়ার, কিন্তু চা পাতাটাকে রিফাইনিং করে চা পাতা গুঁড়ো করলো, গুঁড়ো করে চাটা মার্কেটে বেচে, ঠিক আছে, দু রকমের হয়। তাহলে চা কফি সেম জিনিস। তাহলে তোকে পরীক্ষায় কোশ্চেন বলতে পারে যে আংশিক কৃষি আয় কোনটাকে বলে। উদাহরণ কি বললাম, চা, কফি, রবার, আখ। দেখ লিখেছে কি, এখানে কি লিখেছে, চা, রবার, কফি, আখটা লিখে নি, চা, রবার, কফি, ঠিক আছে, ইত্যাদি বাগিচা থেকে উদ্ভূত আয় কিছু অংশ কৃষি আয় আর বাকি অংশ অকৃষি আয় বলা হয়, এদেরকে আংশিক কৃষি আয় বলে। এবার বলছি, খুব সুন্দর কোশ্চেন, তোকে অলরেডি বলে দিয়েছি এই কোশ্চেনের অ্যান্সারটা। দেখ কোশ্চেনটা দিয়েছে, বলছে বিদেশে অবস্থিত জমি থেকে যদি কৃষি আয় হয়, এটাকে কৃষি আয় বলবে নাকি অকৃষি আয় বলবে, বল। অকৃষি আয়, ব্যাস লিখে দিয়েছে, না, বিদেশে অবস্থিত কৃষি জমি থেকে আয় কৃষি আয় বলে গণ্য হয় না, কাজেই করমুক্ত নয়। বলছে কৃষি আয়ের আংশিক সংযুক্তিকরণ বলতে কি বোঝায়, কি বলেছে, একক ব্যক্তি, আমি একক ব্যক্তি, ঠিক আছে, আমি একক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার মানে হিন্দু আনডিভাইড ফ্যামিলি, ব্যক্তিবর্গের সমিতি এওপি, ঠিক আছে, কৃত্রিম আইনগ্রাহ্য ব্যক্তির অকৃষি আয়ের সাথে, ঠিক আছে, কৃষি আয় থাকলে, অকৃষি আয়ের সাথে কৃষি আয় থাকলে ওই আয় শর্ত সাপেক্ষে অকৃষি আয়ের সাথে যুক্ত করে কর নির্ধারণ, এটা দরকার নেই পড়ার, এটা পড়ার তো দরকার নেই, এই কোশ্চেনটা তো দেবে না, ঠিক আছে, এই কোশ্চেনটা পড়ার দরকার নেই, কারণ এটা একটু প্র্যাকটিক্যালি ব্যাপার, এটা হচ্ছে, এটা একটু অঙ্কের ব্যাপার, বাট এটা তো জানার দরকার নেই, ঠিক আছে, তো এটা জানার দরকার নেই পড়ার, ঠিক আছে, এটা জানার দরকার নেই। অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছি, আমি তোকে একটু ইংলিশটা বললে খুব বেটার লাগবে, বেটার ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি বলছি যে এই যে কৃষি কাজ করে যে আয় হয় না, এদের একটা ট্যাক্স দিতে হয়, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সের রুলটা, স্ল্যাবটা কি বলছে কি জানিস তো, আমি এখানে লিখছি ছোট করে, আমি বলে দিচ্ছি ও কি বলতে চাইছি। আমি বাংলা পড়ে কিছু বুঝতে পারলাম না, আমি ইংলিশটা বলছি, কি বলছি কোশ্চেনটা পড়ে বলছি, অ্যাগ্রো প্লাস নন অ্যাগ্রো, কি বললাম, অ্যাগ্রো প্লাস নন অ্যাগ্রো মানে বুঝিস তো, অ্যাগ্রো প্লাস নন অ্যাগ্রো মানে
এগ্রিকালচার ইনকাম প্লাস নন এগ্রিকালচার ইনকাম দুটোকে যোগ করো, যোগ করে যে টাকাটা বেরোবে তার উপর তুমি ট্যাক্স ক্যালকুলেট করো, দুটো যোগ করে যে টাকাটা বেরোবে তার উপর ট্যাক্স ক্যালকুলেট করে ফেললাম, ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে রাইট। মাইনাস করবো কি জানিস তো, মাইনাস এর থেকে মাইনাস করবো কি, এই বলেছি কি মাইনাস করতে হবে, অ্যাগ্রো প্লাস ম্যাক্সিমাম এক্সেমশন লিমিট, এই দুটো যোগ করো, যোগ করে যেটা বেরোবে তার উপর ট্যাক্স ক্যালকুলেট করো, এই দুটো মাইনাস করো, ওরা এটাই লিখেছে, ওরা এখানে এটা লিখেছে। কি বললাম বুঝলেন, আমি বললাম কি বললাম, বাংলা পড়ে আমি কিছু বুঝিনি, বাট ইংলিশে এটা বলছে এগ্রিকালচার ইনকামের সঙ্গে নন এগ্রিকালচার ইনকাম যোগ করো, যোগ করে যে টাকাটা বেরোবে, ধর সাপোজ আর এগ্রিকালচার ইনকাম 1 লাখ, নন এগ্রিকালচার ইনকাম 2 লাখ টাকা, তাহলে কত হলো 3 লাখ টাকা, 3 লাখ টাকার উপর ট্যাক্স বের করবো, ট্যাক্স তোকে জানতে হবে না কি করে বের করতে হয়, ওরা ক্যালকুলেশন করেছে, দুটো যোগ করে যেটা বেরোবে 3 লাখ টাকা, 3 লাখ টাকা ট্যাক্স বের করবো, তার থেকে মাইনাস করবো অ্যাগ্রো, অ্যাগ্রো তো 1 লাখ টাকা, ঠিক আছে তো, আর নন অ্যাগ্রো কি, সরি প্লাস ম্যাক্সিমাম এক্সেমশন লিমিট, মানে আমাদের দেশে কিছু মানুষ আছে যে এত টাকা ইনকাম করে ট্যাক্স দিতে হয়, সেই লিমিটটা 2.5 লাখ, ওই 2.5 লাখ আর 1 লাখ যোগ করে কত 3.5 লাখ টাকা, ঠিক আছে, 2.5 লাখ আর 1 লাখ যোগ করে 3.5 লাখ, 3.5 লাখ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেট করবো, করে যেটা এখানে এটাই লিখতে চাইছে। দেখ এখানে ভালো করে যদি পড়িস, বলছে কি অকৃষি আয় মানে নন অ্যাগ্রোর সাথে কৃষি আয় মানে নন অ্যাগ্রোর সাথে অ্যাগ্রো যোগ করো, যোগ করে ওই আয় শর্ত সাপেক্ষে অকৃষি আয়ের সাথে যুক্ত করে কর নির্ধারণ করা হয়, পরে কৃষি আয়ের সাথে সর্বাধিক করমুক্ত সীমা যোগ করে যে কর হয় তা বাদ দেওয়া হয়, একেই বলা হয় কৃষি আয়ের আংশিক সংযুক্তি কর, ঠিক আছে, আংশিক সংযুক্তি, এটা বলতে পারে, এটা ইম্পর্টেন্ট নয়, দেবেন এই সমস্ত কোশ্চেন। তারপর বলেছে কৃষি আয়, যে এই যে বললাম না কৃষি আয়, ইংলিশটা শোন ভালো করে, কৃষি আয়কে বলা হয় এগ্রিকালচার ইনকাম, আর সংযুক্তিকরণ মানে যোগ করা, এই যে এগ্রিকালচার ইনকাম যোগ করা, এগ্রিকালচার ইনকাম নন এগ্রিকালচার যোগ করে, কখন যোগ করবে, যদি এগ্রিকালচার ইনকাম 5,000 টাকার বেশি, এটাই লিখেছে, আর কিছু লেখেনি, বলছে কৃষি আয় কখন, কৃষি আয় সংযুক্তি করার সূত্র কি, মানে কৃষি আয় যোগ করার নিয়মটা কি, কৃষি আয় যে মানে এগ্রিকালচার ইনকাম যে নন এগ্রিকালচার ইনকাম যোগ করে তার কন্ডিশনটা কি, এগ্রিকালচার ইনকাম 5,000 টাকার বেশি, এটাই লিখেছে। হ্যাঁ হ্যাঁ, না কমলে জমা লিখে দিতে পারছো একটা, এবার দেখ এই কোশ্চেন তুই নিয়েই বলতে পারি, যেমন এই কোশ্চেন গুলো ইজি কোশ্চেন, এগুলো দিতে পারি, নিজে থেকে জন্মানো ঘাস, মানে তুই বললাম বাড়ির বাইরে ঘাস জন্মানো নিচে, ঠিক আছে তো, তা ওইটা বিক্রি করে যদি আয় হয়, কৃষি আয় নাকি অকৃষি আয়, হয়ে গেল। এবার দেখ তারপরে কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, এগুলো তোর বইয়ের কোশ্চেন না মনে হয়, এগুলো তোর বইয়ের, এগুলো তোর বইতে নেই, এটা অন্য একটা বই থেকে লেখা, দেখ এক কোশ্চেন কি দিয়েছে, ও আচ্ছা, এই জন্য অন্য বই থেকে লেখা বলে এই দুটো কোশ্চেন একটুখানি, এই দুটো কোশ্চেন দেবে না, ওই বইতে এক্সট্রা কোশ্চেন আছে, যেটা আমাদের গ্র্যাজুয়েশনে লাগে, এই যে 6 নম্বর আর 7 নম্বর অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের কোশ্চেন এটা, বলছে কি নিচের আয়গুলো কৃষি আয় কিনা যুক্তিসঙ্গত বিচার করো, দেখ এইটা হচ্ছে অঙ্ক, এটাকে বলা হয় কি অঙ্ক, এটা লিখে দিয়েছে, শুধু বলতে হবে কৃষি আয় কি কৃষি আয় নয়, বাগানের ফুল বিক্রি করে 3,000 টাকা আয় করেছিস, তাহলে লিখে দিয়েছে, অ্যান্সার গুলো একবার পড়লে তুই বুঝে, একবার রিডিং করবি, বাগানের ফুল বিক্রি করে তুই 3,000 টাকা আয়, কৃষি আয়, কারণ ফুল বাগান তৈরি করতে হলে, ঠিক আছে তো, প্রাথমিকভাবে কৃষিকাজ করতে হয়, সুতরাং 3,000 টাকা করমুক্ত আয় বলে গণ্য হবে, তাহলে লাইনের মানে বুঝেছিস, আশা করি বুঝতে পেরেছিস, বাগানের ফুল বিক্রি, আরে বাগানের ফুল তুই কি করে বিক্রি করবি, তুই নিশ্চয়ই লোকের বাগানের ফুল বিক্রি করতে পারবি না, কার বাগান, তোর বাগানের ফুলই বিক্রি করবি, তো তোর বাগানে ফুল বিক্রি করবি, তোর বাগানে ফুলের চাষ করবি, তোদের প্রাথমিক কাজ চলবে, তাহলে এটা কৃষি, বুঝা গেল। নেক্সট কোশ্চেন, ইট ভাটার মালিককে পতিত জমি, ঠিক আছে, পতিত জমির মাটি বিক্রি থেকে আয় 15,000 টাকা, এবার আমাদের বারাসাতে আছে ইট ভাটা, ঠিক আছে, ইট ভাটা, ইট কি করে তৈরি হয় কোনদিন দেখেছিস কিনা জানি না, ইট ইট কি মাটি, মাটি থেকে যে ইট তৈরি হয়, মাটি পুড়িয়ে তৈরি হয়, তো বলছি এটা যদি কোনো ইনকাম হয় না, এটাকে কৃষি আয় বলে না, মনে রাখবে, উদাহরণ মনে রাখবে, ঠিক আছে, বলেছে ইট তৈরির মাটি, বলছে ইট তৈরি, যে ইটটা তৈরি করছে, এটা তো কৃষিকাজের মধ্যে পড়ছে না, তো কৃষিকাজ না, বলছে ইট তৈরির মাটি বিক্রি করে, ঠিক আছে, প্রাপ্ত আয় অকৃষি, কারণ এখানে কোনো কৃষিকাজ করা হয়নি, তাই এটা করমুক্ত নয়, এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা পড়লে যে কোনো অঙ্ক কভার করা যাবে, প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা করলে, অপরের জমিতে, অপরের জমিতে জলসেচের জন্য
জল সরবরাহ থেকে আয় 7,000 টাকা। বলছি উদ্ভূত জল বিক্রি থেকে আয় অকৃষি আয়, কারণ এখানে কোনো কৃষিকাজ হয় না, এই আয় করমুক্ত নয়। ভালো করে কোশ্চেন পড়বি। অপরের জমিতে জলসেচের জন্য, ঠিক আছে, জল সরবরাহ থেকে আয় মানে তুই জল সরবরাহ করেছিস, বুঝিস তো, তোর উদ্ভূত জল ছিল, তুই জল সরবরাহ করেছিস, তো এটা কৃষি আয় নয়, অকৃষি আয়। পরের কোশ্চেনটা তুই না পড়লেই আনসার দিতে পারবি। বাংলাদেশে অবস্থিত জমি, আর পড়ার দরকার নেই, বাংলাদেশ লিখে দিয়েছে, তার মানে বিদেশ মানেই অকৃষি, পড়তে হবে না। পতিত জমির ঘাস বিক্রি করে আয়, ওই একই ব্যাপার, ঘাস বিক্রি করে আয় করেছে, এই স্বতঃস্ফূর্ত ভাবে ঘাস জন্ম নিয়েছে, এটাও অকৃষি আয়। তারপর কৃষিজ ফসল বিক্রি করে আয়, কি বলেছে? কৃষিজ ফসল বিক্রি করে আয়, তাহলে বল এটা কি হতে পারে? কৃষিজ ফসল বিক্রি করে আয়, এটা কৃষি আয় নাকি অকৃষি আয়? হ্যাঁ বল। এটা অকৃষি আয় কেন? কৃষিজ ফসল আর কৃষি ফসল কৃষি আয়। কৃষি জমি ভাড়া বাবদ আয়, হ্যাঁ এইটাই বোঝাচ্ছি, এটা হয়তো তুই নাও জানতে পারিস। এখান থেকে কতগুলো উদাহরণ পেয়ে গেছে, কোনগুলো কৃষি আয়ের উদাহরণ, তুই বুঝতে পারলি না কৃষি আয়ের উদাহরণ কোনগুলো, ইজিলি বুঝে গেলি। এবার বল বলছে কৃষি জমি ভাড়া দিয়ে আয় করেছিস, মানে কৃষিকে বলে এগ্রিকালচার। ঠিক আছে, আমি তোকে একটা নর্মাল কথা বলছি, আজকে ধর আমার বর্ধমানে একটা জমি আছে, একজন চাষি আসলে ওটাকে টাকা নিয়ে হতো, ও বললো আমি ধান চাষ করতে চাই, আমাকে এসে বললো আমি ধান চাষ করতে চাই, তুমি জমিটা কি ভাড়া দেবে? বললো হ্যাঁ ভাড়া দেবো, তুমি ভাড়া দাও, আমি আমি তোমাকে চাষ করতে দেবো। এবার বলেছে এই যে তুমি ভাড়া পেলে, এইটা কি কৃষি আয় কি অকৃষি আয়? এটাকে মানে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলে দিচ্ছে এটাকে কৃষি আয় বলা হয়। কৃষি জমি ভাড়া দিয়ে যদি কোনো আয় হয়, এটাকে কৃষি আয় বলা হয়, এটা লিখেছে। তাহলে কি বুঝতে পারি? তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা কন্ডিশন আছে। আমি ধর কাউকে কৃষি জমি ভাড়া দিলাম, ভাড়া ধর সাপোজ প্রতি মাসে 10,000 টাকা করে ভাড়া, সাপোজ আমি উদাহরণ খাতিরে ধরো 10,000 টাকা করে ভাড়া, ও ধর ভাড়া দিতে, তাহলে কি হয়েছে, পরবর্তী সময় যখন ভাড়াটা দেবে, ভাড়া তো দেবে, আজ দিতে পারি 2 মাস 3 মাস আটকে নিতে পারিনি, পরে যখন ও ওই ফসলগুলো বিক্রি করে টাকা আসলো, তখন একবার টাকা দিল। এইবার অনেকে কি করে, ওই ভাড়ার উপর সুদ নেয়, বুঝতে পারি তো, ভাড়া দেরি করে পেমেন্ট করছে, তার উপর একটু ইন্টারেস্ট চাপিয়ে দেয়। তো বলছে ভাড়াটা কৃষি আয়, ওই ভাড়ার উপর যে ইন্টারেস্ট, ওটা কিন্তু কৃষি আয় না, ওখানে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তো ট্যাক্সের কোনো প্রশ্ন উঠলো না এখানে, ভাড়াটা কৃষি আয়, তো ভাড়ার উপর যে ইন্টারেস্ট হলো, এটা অকৃষি আয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর কি বলেছে? তাল বাগিচা মানে বুঝিস তো, তাল বাগান, ঠিক আছে তো, তাল গাছ থেকে সংগৃহীত তাল রস বিক্রি করে 10,000 টাকা আয় হয়েছে। ঠিক আছে, তুই নিজে ভাব, তোর একটা তাল বাগান আছে, তাল বাগানে তাল গাছ তুই পুঁতেছিস, এবার তাল গাছে তাল রস আছে, তাল রসটা বিক্রি করে আয় হলো। এটা তো ভাবতে হবে, এটা কৃষি আয় না অকৃষি আয়? এটা কৃষি আয়। তারপর বলেছে, তার মানে এই যে আমি যে আগে বললাম না, কৃষি আয় তোকে যখন পরীক্ষায় বলবে 3টে উদাহরণ দাও, কৃষি আয়ের উদাহরণ, তার মানে কি তুই ওই বইতে যে লেখা আছে সেই উদাহরণ দিতে হবে, কোনো কথা নেই। তোর মানে তুই পড়েছিস অঙ্ক থেকে 3টে পয়েন্ট তুলে দিলেই হয়ে গেল, বুঝতে পারলি তো? তো বলছে একটি চিনি কল তার নিজের জমিতে আখ চাষ করে চিনি উৎপাদন করে যে আয় করে। আমি তোকে বলছি, একটু মন দিয়ে শুনবি। আচ্ছা, চিনি কি দিয়ে তৈরি? আখ দিয়ে তৈরি। মনে করছি আমি, আমার একটা জমি আছে, সেই জমিতে আমি আখ চাষ করি, তাহলে আখ চাষ করলাম, আখটা বের করলাম, আখটা ধর আমি মার্কেটে বেচে কামালাম, এটা কি আয়? কৃষি আয়, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কিন্তু আখ থেকে চিনি তৈরি করি, এবার ধর আমার আবার নিজস্ব একটা ফ্যাক্টরি আছে, কারখানা আছে, তাহলে আমি আখগুলো মার্কেটে বেচবো নাকি ওই আখগুলো আমার ফ্যাক্টরিতে নিয়ে চলে আসবো? কমন সেন্স খাটা। আজকে ধর আমার একটা চিনি তৈরি করার কারখানা আছে, যেখানে চিনি তৈরি হয়, আর চিনি তৈরি করতে কি লাগে? আখ লাগে। আমি যদি আমি আখ তৈরি করি, তাহলে তো আমি নিয়ে চলে আসবো ফ্যাক্টরিতে। আখ তৈরি না করি, মার্কেট থেকে কিনবো। তাহলে ধর আমি আখ তৈরি করি, তাহলে আখগুলো কি করবো, মার্কেটে বেচবো নাকি আমি আখগুলো নিজের কারখানায় নিয়ে চলে আসবো? না, নিয়ে আসলে আমি খরচাটা কম কম দামে পেয়ে যাবো, না? তো এখানে কি লিখতে চাই দেখ, বলছে চিনির উৎপাদন জনিত আয় কৃষি আয়, অকৃষি আয়। চিনির উৎপাদন জনিত আয়, ভালো করে বোঝ, খুব সুন্দরভাবে মানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। ধর তুই তোর কি মানে তোর আখ ক্ষেত আছে, আখ ক্ষেতে তুই কি করি, আখ চাষ করিস।
ঠিক আছে? আর কারখানা অন্য জায়গায় আছে যেখানে চিনি তৈরি হয়, ঠিক আছে? তো চিনিগুলো তৈরি করে চিনিটা কি করে মার্কেটে বেচবি। তো চিনি বিক্রি করে যে আয় হবে এটা কিন্তু কৃষি আয় নয়, এটা বিজনেস ইনকাম। তাহলে তুই বিজনেস করছিস, ব্যাপারটা কি বুঝতে পারছিস? দেখ আমি বোঝাচ্ছি। ধর এটা ধর তোর প্রোডাক্ট, মানে এখানে কি হয়, এটা ধর তোর ফ্যাক্টরি যেখানে তোর চিনি তৈরি হয়, যেখানে তোর সুগার তৈরি হয়, চিনি তৈরি হয়, ঠিক আছে তো? আর একটা ক্ষেত, জমি, এটা জমি, ধর এটা ল্যান্ড, এখানে কি হয়, সুগার কেন হয়। সুগার কেন মানে বুঝতে পারছিস তো? সুগার কেন মানে, ঠিক আছে? তা আমার জমিতে আখ তৈরি হলো, আর আমি কি করি, আমি চিনি তৈরি করি, ঠিক আছে? তো আমি কি করি, এই সুগার কেন গুলো কোথায় নিয়ে আসবো, ফ্যাক্টরিতে নিয়ে আসবো, ফ্যাক্টরিতে চিনি তৈরি করবো, চিনি তৈরি করে কি করবো, বাজারে গিয়ে চিনিগুলো বেচে, বা যারা বেচে তাদের দোকানে আমি সাপ্লাই করবো। তাহলে এই যে বেচে যে টাকাটা পাবো সেটা কি হলো, সেটা কিন্তু আমার বিজনেস ইনকাম। এগ্রিকালচার নয়, এটাকে নন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে? তাই এখানে লিখেছে চিনির উৎপাদনজনিত আয় অকৃষি আয়, কারণ চিনি উৎপাদন কৃষি কাজ নয়, চিনি উৎপাদন করা কৃষি কাজ নয়, এটা শিল্প, এটাকে শিল্প বলে। তবে আয়কর আইনের ৭ নম্বর ধারায় কি বলেছে, চিনি কলের চিনি উৎপাদন, চিনি কলের চিনি উৎপাদন সংক্রান্ত আয় অকৃষি আয়, এবং আখ উৎপাদন সংক্রান্ত আয় কৃষি আয়। সে কারণে চিনি কলের মোট আয় থেকে আখ উৎপাদন সংক্রান্ত আয় বাদ বাদ যায়। কি বলেছে, একদম সিম্পল জিনিস, আমি তোকে যেটা এঁকে বোঝালাম। এই যে আমি আখ তৈরি করলাম না, আখ চাষ করলাম, তা আখ তৈরি করে যে আয়টা হবে সেটা কৃষি আয়, কিন্তু চিনি তৈরি করে যে আয় হবে সেটা অকৃষি। ঠিক আছে তো? তার মানে এটাকে কিসের উদাহরণ হলো, কিছুক্ষণ আগে বললাম না, আখ চাষ করে যেটা হয় কিছুটা কৃষি আয় কিছুটা অকৃষি আয়, এখানে এটাই লিখেছে। লাস্ট পয়েন্ট বলেছে তামাক পাতা বিক্রি করে আয়, তামাক পাতা, টোবাকো, টোবাকো বিক্রি করে আয়, ইনকাম ফ্রম টোবাকো, ঠিক আছে? টোবাকো লিফ, টোবাকো লিফ বা টি লিফ বলা হয়, পাতা তো, চা পাতা, তামাক পাতা, তামাক পাতা বিক্রি করে আয় হয়। এটা ভাব, এটা কি আয়, কৃষি আয় নাকি অকৃষি আয়? কি করে অকৃষি আয় হচ্ছে, আরে বল, আমাকে বোঝা কি করে অকৃষি আয়। তামাক পাতা কি আপনা আপনি তৈরি হয়ে যায়? না। তা তামাক পাতা তৈরি করার জন্য তো তোকে তো এখানে তো বলেনি কেউ তামাক পাতা তৈরি করে তার থেকে তুই তামাক পাতা কিনেছিস, তো বলেনি। তার মানে কিছু বলেনি, মানে তুই তামাক পাতা তৈরি করে চাষাবাদ করেছিস, এটা কৃষি আয়। তাহলে দেখ এখানে ১০টা পয়েন্ট, ১০টা পয়েন্টের মধ্যে কতগুলো কৃষি কতগুলো অকৃষি পেয়ে গেল। তারপরে দেখ, তারপরে আবার উদাহরণ দিয়েছে, বলছে, আবার বলেছে নিচের আয়গুলি থেকে কোনগুলো কৃষি আয় কোনগুলো অকৃষি আয় বলো। ডেয়ারি ফার্ম থেকে আয়, ঠিক আছে, ডেয়ারি ফার্ম থেকে আয়, জাস্ট একবার দেখে নিবি। ডেয়ারি ফার্ম থেকে আয় এটা কৃষিকাজ নয়। ডেয়ারি ফার্ম থেকে আয়, ডেয়ারি ফার্ম মানে যেখানে দুধ তৈরি হয়, ঠিক আছে, দুগ্ধ প্রকল্প, ঠিক আছে তো? তো এখান থেকে যদি কোনো আয় হয় এটাকে কৃষি আয় বলে না, এটাকে অকৃষি আয় বলে। তারা বলেছে কি পোল্ট্রি ফার্ম থেকে আয়, আগেই বলেছি এটা কি আয়, এটাও কৃষি আয় নয়, এটা অকৃষি আয়। এই যে লিখেছে পোল্ট্রি ফার্ম মানে বুঝিস তো, পোল্ট্রি ফার্মে কারা থাকে, কি হয়, কি চাষাবাদ হয়, মানে মুরগি, মুরগি প্রতিপালন করা হয়, ঠিক আছে তো? তো মুরগি প্রতিপালন কৃষিকাজের মধ্যে পড়ে না। তা বলছে ভেরিতে মাছ চাষ করে যে আয় হয়, তিনেরটা, ভেরিতে মানে মাছের ভেরি থেকে, বুঝলে তো? মাছের ভেরি দেখেছিস তো, মাছের ভেরি থেকে না দেখলেও শুনেছিস। তো মাছের ভেরি থেকে আয়, এটা কি আয়, কৃষি আয় না অকৃষি আয়? এটাও অকৃষি আয়। তাহলে অকৃষি আয়ের উদাহরণ পড়লি, কতগুলো উদাহরণ পেয়ে গেলি। তা তুই বল, এই কোশ্চেনটা তুই পরীক্ষায় তোকে বলে দুটো কৃষি আয়ের উদাহরণ বা দুটো অকৃষি আয়ের উদাহরণ দে, তুই লিখতে পারবি না এটা? ইজিলি লিখতে পারবি, এমন না যে পুরো হুবহু বইয়ের ভাষায় লিখতে হবে। তুই লিখলি মাছের ভেরি থেকে আয় অকৃষি আয়, ঠিক আছে? তারপর আর কি লিখবি বল, মাছের ভেরি হয়ে গেল। স্যার পোল্ট্রি ফার্ম থেকে আয় অকৃষি আয়। তো স্যার স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ জন্ম নিয়েছে অকৃষি আয়, উদাহরণ অকৃষি আয়। এবার বলেছে কৃষি খামারের অংশীদার যে বেতন মূলধনের উপর সুদ এবং লভ্যাংশ পায়। দেখ আমি তোকে বলে দিচ্ছি এটা কি বলছি, লাইনটার মানে, ধর, ধর এটা একটা ল্যান্ড আছে, এটা একটা ল্যান্ড, এখানে কি হয়, ধান চাষ হয়, ঠিক আছে, ধান চাষ হয়। ৩ বন্ধু, এ বি সি, ৩ বন্ধু, আর যখনই ৩টে বন্ধুর নাম চলে আসে তখন কি বলে, পার্টনারশিপ বিজনেস। তো ৩ বন্ধু মিলে একটা পার্টনারশিপে চাষাবাদ করছে, কৃষিকাজ করছে। তো বলছে এইটা, এটা কি আয়, কৃষি আয় নাকি অকৃষি আয়? কৃষি আয়, কৃষি আয়। একজন করলে যে কৃষি আয় হয়, ৩ জন করলে আয় হবে কৃষি আয়। তো পার্টনারশিপ বিজনেস করে যে আয়টা হয়, এটা কৃষি আয় হচ্ছে। এবার পার্টনারশিপ বিজনেসে আমরা 11-এ বিজনেসের সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে তো, অংশীদারিকার। তো পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা কি পায় ব্যবসা থেকে, জানিস কি পায়? পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা বিজনেসকে ক্যাপিটাল দেয়,
তার মধ্যে ওরা কি পায় জানিস তো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়। ইংলিশে বলা হয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল মূলধনের উপর সুদ পায়। ঠিক আছে? স্যালারি পায়, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পায়, আর কি পায়? প্রফিট। এই তিনটে জিনিস ওরা পায়। ঠিক আছে? ওরা তিনটে জিনিস পায়। তাহলে এই যে বলেছে যে এই টাকাটা এটা যে পেলো, এটা কৃষি আয়ের মধ্যে পড়ে, এটাও কৃষি আয়, এটাও কৃষি আয়, এটা সরকারের রুলে পরিষ্কারভাবে বলা আছে। ঠিক আছে? তাহলে এখানে পয়েন্টটা বুঝতে পারলি কি বলতে চেয়েছে? এখানে বলেছে কি, দেখ কি বলেছে, বলছে কৃষি খামারের অংশীদার যে বেতন, মূলধনের উপর সুদ আর লভ্যাংশ মানে প্রফিট পায়, এটা কি আয়? কৃষি আয়। ঠিক আছে? তাহলে এটা একটা উদাহরণ পেলি, কৃষি আয়ের উদাহরণ। একটা কোম্পানি তার কৃষি আয় যখন শেয়ারটা মানে লভ্যাংশ রূপে বন্টন করে, এইটা কৃষি আয় নয়। একটা কোম্পানি, ধর টাটা কোম্পানি, ঠিক আছে? টাটা কোম্পানি তার কৃষি আয়, ধর একটা টাটা কোম্পানি কিন্তু এই শহর অঞ্চলে কোম্পানি আছে, ও কিন্তু চাষাবাদ করতে পারে, চাষাবাদ করে আয় হয়। এবার ও যে আয়টা হলো, সেই আয়টা শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেয়। কেন শেয়ার হোল্ডার? কেন? কারণ টাটা কোম্পানি খুলতে কারা সাহায্য করে? শেয়ার হোল্ডাররা। তাহলে কোম্পানি যদি লাভ হয়, সেই লাভের টাকা ওদেরকে দিতে হবে। তো এই টাকা যে ওদেরকে দেওয়া হয়, এটা কিন্তু কৃষি আয়ের মধ্যে পড়ে না। তো বলছি ডিভিডেন্ডের টাকা যখন শেয়ার হোল্ডারের মধ্যে দেওয়া হয়, এটা কৃষি আয়ের মধ্যে পড়ে না। ঠিক আছে? মনে রাখতে হবে। ৬টা কি বলেছে? মালিক হিসেবে কৃষিজ ফসল বিক্রি করে কমিশন বাবদ আয়। মালিক হিসেবে কৃষি ফসল বিক্রি করে প্রাপ্ত কমিশন অকৃষি আয়। অকৃষি আয় মানে মালিক কৃষি ফসল বিক্রি করে, মালিক বুঝতে পারছিস তো? এখানে বলছে মালিক হিসেবে কৃষিজ ফসল, অনেকে কি করে, অনেকে কি করে, এই গল্পটা ভালো করে বুঝবি। এই যে ধর চাষিরা চাষাবাদ করলো, করে না, ও কৃষি ফসলগুলো মালিককে বিক্রি করে দেয়। ঠিক আছে? এবার মালিক কি করলো? মালিক ওইগুলো বিক্রি করে দিল। বলছে কি লিখেছে? মালিক হিসেবে কৃষিজ ফসল বিক্রি করে কমিশন পাবো তার। মালিক তো কৃষিকাজই করেনি, মালিক তো কৃষিকাজই করেনি, ওই কৃষিজ ফসল মার্কেটে বিক্রি করে কমিশন পেল, এই আয়, এটা কৃষি আয়, এটা অকৃষি আয়। নেক্সট কি বলছে? কৃষি খামারের ম্যানেজার হিসেবে কাজ করার জন্য প্রাপ্ত বেতন। ঠিক আছে? তো বল মানে ওই যে পার্টনারশিপ ফার্মে কোনো একজন ম্যানেজারকে রেখেছিস, তো ম্যানেজার তো ফ্রিতে কাজ করবে না, ও তো বেতন নেবে, স্যালারি নেবে। তাহলে ও যে টাকাটা পেলো, এটা কি কৃষি আয় না অকৃষি আয়? অকৃষি আয়। তুমি লাইন পড়ে দেখছে কত সুন্দর বোঝা যাচ্ছে ব্যাপার, পড়েই বোঝা যাচ্ছে। এবার জমিতে, এটা বল, এটা নিজে বল, জমিতে নিজে থেকে জন্মানো গাছ কেটে বিক্রি করে প্রাপ্ত হয়, অকৃষি আয়। কৃষি জমিতে চারণ করানো, আমি এটা বল, আমি এই লাইনটা কি লিখেছে পরে বল। ধর আমি নিজেও দেখে চোখে দেখেছি, ঠিক আছে? গ্রাম অঞ্চলে দেখবি, গ্রাম অঞ্চলে জমিতে লাঙল দেয়, দেখেছিস? লাঙল দিলে কি জমিটা উর্বর হয়, উর্বর হয়, জমিটা উর্বর হয়। এটা কিন্তু কৃষি আয়, কৃষি আয়। বলছে কৃষি জমিতে চারণ করানো, চারণ করানো বুঝিস তো? দেখবি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে জমিটাকে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এবং একান্তভাবে কৃষিকাজে ব্যবহৃত মহিষাদি মানে গরু মহিষ এর দুধ, ঠিক আছে, মাখন ও ঘি বিক্রি করে আয়, এটা কিন্তু কৃষি আয়ের ধরনের মধ্যে পড়ে। ঠিক আছে? কারণ এটা ডেয়ারি শিল্প নয়, এটা শিল্প নয়। ঠিক আছে? ওই তো কৃষিকাজে ব্যবহৃত গরু মহিষ ও জমিতে চারণ করছে, ঠিক আছে? জমিটা উর্বর হচ্ছে, জমিটা উর্বর হচ্ছে, এখান থেকে যে আয় হয়, এটা কৃষি আয় হয়। এবার ওই গরু গরু মহিষ, ঠিক আছে, কৃষিকাজে ব্যবহৃত, আরে গরু মহিষ কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, গরু মহিষের যে দুধ আছে, ঠিক আছে, দুধ আছে, সেই দুধটা বিক্রি করে যদি কোনো আয় হয়, এটাকেও সরকার বলছে এটাকে কৃষি আয় আনতে হয়। ঠিক আছে? হ্যাঁ, দুধ বিক্রি করে যে আয় হচ্ছে, এটা কৃষি আয়। এই বলেছে গো মহিষাদি থেকে প্রাপ্ত দুধ, মাখন, কেননা ওই গরু বা মহিষটা কি কাজে ব্যবহৃত হচ্ছে? আজকে তোর দ্বারা একটা খাটাল আছে, সেই খাটালে গরু মহিষ রাখছিস, তো ওটা পিওরলি বিজনেস হচ্ছে, ওটাও কৃষি আয় হচ্ছে। কিন্তু ওই গরু মহিষ যদি কৃষি কাজে ব্যবহার করিস, আচ্ছা, এবার এইটা পড়তে হবে, এটা এইগুলো না, তো কিছু পড়ে যা না পারে যা, এই দুটো অঙ্ক পড়ে গেলে তোর কাজ হবে, এই দুটো অঙ্ক পড়ে গেলে তুই উদাহরণ পেয়ে যাবি। তারপরে আমি বলছি কিরকম অঙ্ক দেয় পরীক্ষায়। বলছে বলছে চা বাগান, আমি তোকে বলে দিচ্ছি, চা, চা কি ইংরেজিতে কি বলে? টি। ঠিক আছে? টিতে কি হয় জানিস তো? 60 আর 40। আমি অঙ্ক করার আগেই, মানে সরি, থিওরি পড়ার আগে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। টি আর কফিতে একই নিয়ম, টি আর কফির একই নিয়ম।
টি আর কফিতে কি বললাম 60-50, মানে চা আর কফি চাষ করলে যত টাকা আয় হচ্ছে না, কিছুটা এগ্রিকালচার, কিছুটা নন এগ্রিকালচার। স্যার এগ্রিকালচার কতটা? বেশি হয় এগ্রিকালচার, কম হয় নন এগ্রিকালচার। তাহলে বল চা আর কফিতে এগ্রিকালচার কত? এখানে 60%। মুখস্থ রাখবি, এই কোশ্চেনটা দেবে, এই কোশ্চেনটা দেবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর রবারে কি হয়? রবারের নিয়মটা, রবার, এখানে লিখছি রবার, RUBBER, এটা মুখস্থ করবি, হ্যাঁ এটা মুখস্থ করবি, 65-35, ঠিক আছে? রবার 65-35, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি? তাহলে এবার বল, তুই নিজে বুঝতে পারলি, এবার কোশ্চেনটা পড়, আর পড়তে হবে না। চা বাগান থেকে তুই 3 লাখ টাকা আয় করিস, চায়ের নিয়ম কি বললাম? চায়ের নিয়ম বললাম 60 এগ্রিকালচার আর 40 নন এগ্রিকালচার। তাহলে 3 লাখের 60 কত হয়? 1,80,000। তাহলে 1,80,000 টাকা এগ্রিকালচার আর 1,20,000 নন এগ্রিকালচার। স্যার এটা লিখেছে অ্যান্সার, দেখ তুই দেখ। বুঝো চা বাগানের আয়ের 60% কৃষি আয় আর 40% অকৃষি আয়। তাহলে 60% মানে 1,80,000 টাকা কৃষি আয় আর 1,20,000 টাকা অকৃষি, ঠিক আছে? তারপরে রবার কত ছিল? 5 লাখ, ঠিক আছে? রবার গাছ থেকে তরুক্ষীর মানে লেটেক্স বিক্রি করে, ঠিক আছে? তো রবার গাছ দেখিস তো, পড়েছিস তো, তোরা রবার গাছ তো পড়েছিস, তোমরা কি সায়েন্সে ছিল, বাট সায়েন্সও মনে ছিল। যাই হোক, রবার বাগিচায় দেখবি ওখান দিয়ে না, কোন চক্রের জন্য আমার মনে পড়ছে, বায়োলজি একটা চ্যাপ্টারে ছিল, রবার বাগিচা দেখবি আঠা বেরোয় না, গাছ থেকে আঠা বেরোয় না, ওই আঠাগুলো বিক্রি করা হয়, ঠিক আছে? তাহলে ওই যে আয় হলো তার 65টা কত হবে? এগ্রিকালচার আর 35 নন এগ্রিকালচার। তার মানে এই করবি 5 লাখে 65 আর 35 করে দেবে, আর কফিটাও পারবি করতে, একই না? বুঝতে পারলি? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা। তাহলে কি কি বললাম? আমি বলবো এই 3টে অঙ্ক, তুই কিছু পড় আর না পড়, এখান থেকে 3টে অঙ্ক ভালো করে দেখে নিস, 3টে অঙ্ক। এই 3টে অঙ্ক ভালো করে দেখলি, স্যার এই চ্যাপ্টারে কি অঙ্ক দেবে? এই 3টে অঙ্কের মধ্যেই অঙ্ক দেবে, এর বাইরে দেবে, এর বাইরেই দেবে না অঙ্ক, এর মধ্যেই দেবে। এবার দেখ কি বলেছে, এবার তোর বইয়ের কোশ্চেন গুলো, তোদের বইয়ের কোশ্চেন এগুলো, ঠিক আছে? ওটা অন্য বইয়ের কোশ্চেন ছিল, প্রতিটি প্রশ্নের মান 2, নিশ্চয়ই এবার পড়তে পারবি। দেখ আমি সবুজ কালি হাইলাইটও করেছি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো কি বলেছে? প্রথম বলে জমি থেকে আয়কে কোন ধরনের কৃষি আয় বলা হয়? কি লিখেছে এখানে? বলছে ভারতে অবস্থিত এবং কৃষিকার্যের উদ্দেশ্যে ব্যবস্থিত, 1 ভারতে অবস্থিত, 2 কৃষিকাজের উদ্দেশ্যে ব্যবস্থিত কোনো জমি থেকে প্রাপ্ত কোনো খাজনা। তাহলে আমি প্রথমে বললাম যে আমার একটা জমি আছে, কেউ বললো আমি চাষ করব, তো আমি ওকে ভাড়া দিলাম, সেই ভাড়া থেকে যে আয় হয় সেটাকে কৃষি আয় বলে। ভাড়ার আর একটা নাম আছে খাজনার আর একটা নাম ভাড়া। যার নাম খাজনা তার নামই ভাড়া। ভাড়াকে ইংরেজিতে রেন্ট বলে, খাজনাকেও ইংরেজিতে রেন্ট, ঠিক আছে? কি লিখেছে? ভারতে অবস্থিত এবং কৃষিকার্যের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো জমি থেকে প্রাপ্ত কোনো খাজনা বা আয় কে কি বলা হয়? কৃষি আয় বলা হয়। বোঝা গেল? এই কোশ্চেনের মানে বোঝা গেছে। এরপরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবুজ কালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে, আমি সবুজ কালিতে হাইলাইট করে রেখেছি। বলছে গৃহ বা খামার বাড়ি থেকে, খামার বাড়ির নাম শুনেছি? খামার বাড়িকে ইংরেজি বলে ফার্ম হাউস শুনেছিস? ফার্ম হাউস, অনেকে ফার্ম হাউস বলে। তো ফার্ম হাউস থেকে যদি আয় হয়, এটা কি আয়? কৃষি আয় নাকি অকৃষি? কৃষি আয়, এটা কিন্তু কৃষি আয়। খামার বাড়ি ফার্ম হাউস, ফার্ম হাউসে চাষাবাদ করা হয়, ঠিক আছে? ফার্ম হাউস থেকে আয়, ফার্ম হাউস তুই ভাড়া দিয়ে দিচ্ছিস কাজ করার জন্য, কৃষিকাজ করার জন্য, তো ওখান থেকে যে আয় হয় কৃষি আয়। এখানে দেখ কি লিখেছে, যদি গৃহটি মানে ওই ফার্ম হাউসটা কৃষি জমির ওপর, বলছে ওই ফার্ম হাউসটা যদি কৃষি জমির ওপর, তোর ল্যান্ডের ওপর থাকে বা কৃষি জমির খুব কাছাকাছি থাকে, ঠিক আছে? অথবা ওই জমিটা বা ওই বাড়িটা, জমিটা মানে কি ওই বাড়িটা, গৃহটি যদি কৃষিজাত ফসলের বাজারজাতকরণের প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে আমি তোকে মানেটা পুরো পরিষ্কার বলে দিচ্ছি, দেখ শোন মানেটা বলে দিচ্ছি। যারা চাষি ওরা ধান চাষ করে, ধান চাষ করে ধানগুলো তুলে কোথায় নিয়ে যাবে? বল কোথায় নিয়ে যাবে ধানগুলো তুলে? ধান তুলে ফ্যাক্টরিতে নিয়ে যাবে। ধান ওই যে তার একটা ক্ষেতে চাষ করছে, ধানগুলো তুলে ওরা কিন্তু বাড়িতে, ধরো ওর বাড়ি অনেক দূর, বাড়িতে নিয়ে যাবে কি করে? বাড়িতে কেউ নিয়ে যায় নাকি ধান? ও তখন ওই বাড়িগুলো ফার্ম হাউসে রাখে, এইগুলো ফার্ম হাউসে রাখে ধানগুলো, বুঝতে পারি তো?
তারপর ওই ধানগুলোকে দেখি, ধানগুলো নিয়ে পিটিয়ে ধান বের করে, বুঝতে পেরেছিস তো? এগুলো করে কিন্তু, এগুলো কোথায় রাখে ধানগুলো? তুই দেখিস সিনেমাতে কত ফার্ম হাউস থাকে, কত দেখায় ফার্ম হাউস, ঠিক আছে তো? কিছুদিন আগে সিনেমায় দেখাচ্ছিল, ঠিক আছে, ফার্ম হাউস। তো সিনেমায় দেখছেন, দেখতে দেখতে ওইগুলো ফার্ম হাউস গুলো টুক করে আগুন ধরিয়ে দিল, সিনেমায় দেখাচ্ছিল, আগুন ধরিয়ে দিল। সিনেমায় হয় না কত কিছু। তো ওই যে ফার্ম হাউস, না ফার্ম হাউস গুলো কোথায় থাকে? একদম কৃষি জমিতে থাকে, বা কৃষি জমির খুব কাছাকাছি থাকে। তোকে তো ভাড়া দিচ্ছে, তো ওখান থেকে যে আয় হচ্ছে সেটা কি আয়? কৃষি। বুঝতে পারলি ব্যাপারটা? তো হয়তো অন্য জিনিস ভাই ভাবছি, ব্যাপারটা এটা না। তো এখানে কি লিখেছে বুঝেছিস? লাইনটার মানে বুঝেছিস তো? নেক্সট কি বলেছে? ভারতে অবস্থিত কৃষি জমি যদি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করে উপার্জন করা হয়, ভারতে অবস্থিত কৃষি জমি যদি কৃষিকাজ ছাড়া, এটা তুই নিজেও বলতে পারবি। তোর আমার ইন্ডিয়াতে কোনো একটা কৃষি জমি আছে, ওটা কৃষিকাজ করা হচ্ছে না, অন্য কোনো কাজে ব্যবহার, অন্য কোনো কাজ করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে আয় হয়। এটাকে কি বলে? কৃষি আয় বলবো? এটাকে কৃষি আয় বলে। কৃষিকাজ করছি না তো। ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন কি? কৃষিকাজ করতেই হবে। কৃষিকাজই হচ্ছে না, তাহলে কৃষি আয় কি করে হবে? এটা অকৃষি আয় হয়ে গেল। কৃষি আয় হতে হলে অবশ্যই জমিটিকে কৃষিকাজে ব্যবহার হতে হবে, নতুবা সেই জমির আয় কৃষি আয় বলে গণ্য হবে না। যদি জমিটি কৃষিকাজ ছাড়া অন্য কাজে ব্যবহৃত হয়, আমি বলবো এইগুলো একদম মুখস্থ করবি না, একবার রিডিং পারবি, নিজের ভাষায় পুরো লিখবি, পুরোপুরি নিজের ভাষায় লিখবি, পুরোপুরি নিজের ভাষায় লিখবি, নাম্বার পেয়ে যাবি। অলরেডি পড়িয়ে দিচ্ছি 4 এর কোশ্চেনটা। আমি কি বলেছিলাম? কৃষি আয় হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? ভারতে হতে হবে, জমিতে হতে হবে, আর কৃষিকাজের প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। দেখ তাই লেখা আছে, দেখ। জমি থেকে আয় হতে হবে, ঠিক আছে, জমিটি ভারতে অবস্থিত হতে হবে, আর কৃষিকাজ সম্পাদনের জন্য প্রাথমিক পর্যায়ের কাজ অবশ্যই পালন করতে হবে। প্রাথমিক পর্যায়ের কাজ বুঝতে পারছিস তো? কোনগুলো প্রাথমিক পর্যায়ের কাজ বলে? আজকে ধর আমি আমার বাড়িতে একটা গাছ পুঁতলাম, যে জবা গাছ চাষ করবো, ঠিক করে তার আমি মার্কেট থেকে একটা টব কিনে আনলাম, মাটি মাটি কাটলাম, ওর মধ্যে জমি একটু সার দিলাম, গাছটা পুঁতলাম, রেগুলার জল দিলাম, ওই গাছে যদি কোনো হলুদ পাতা বেরোয় ওই পাতাটাকে কাটলাম, বুঝতে পারলি তো? এটা তুই কাজ করছিস, এটাকে বলা হয় কৃষি আয়। বলছে কৃষি আয়ের বৈশিষ্ট্য কি? অলরেডি পড়ে ফেলেছি এটা। বলছে আইটি, ওই ওই যে এই যে বৈশিষ্ট্যটাই 4 আর 5 একই কোশ্চেন, দেখ অ্যান্সার একই। কি বলেছে দেখ, একটু পড়ার চেষ্টা কর। আইটি উদ্ভূত হবে জমি থেকে, জমিটি ভারতবর্ষে অবস্থিত হবে, আর জমিটি কৃষিকাজের উদ্দেশ্যে ব্যবহৃত হবে, এবং কৃষিকাজ সম্পাদনের জন্য প্রাথমিক পর্যায়ের কাজ অবশ্যই পালন করতে হবে। তুই বৈশিষ্ট্য পড়িস, একই অ্যান্সার, 4 আর 5 সেম অ্যান্সার। দেখ কোশ্চেনটা আলাদা দিয়েছে, সেম অ্যান্সার। আচ্ছা, কিছুক্ষণ আগে পড়ালাম, এটা কি আবার পড়াবো? আংশিক কৃষি আয় কাকে বলে? পড়ালাম না কিছুক্ষণ আগে? তো এটা তো পড়ার দরকার নেই, একই কোশ্চেন পার্টলি। আচ্ছা বল, পড়ালাম তো। আংশিক কৃষি আয়ের উদাহরণ বল, না দেখে কি বলেছে? চা, কফি, চা, রবার। কফি, রবার, ব্যাস লেখা আছে। এই দেখ লেখা আছে, এখানে আমার লেখা চা, কফি, রবার, রবার, আর একটা পয়েন্ট, তামাক দিস, তামাক, টোবাকো। আচ্ছা, তো এই কোশ্চেন গুলো জাস্ট তুই একবার পড়ে নিবি। স্যার ইকোটা কি? আঁক। ও, আচ্ছা, কৃষিকাজ কাকে বলে? দেখ একটু পর, কৃষিকাজ কাকে বলে পড়তে হবে, হ্যাঁ। কৃষিকাজ শব্দটিকে দুভাগে ভাগ করা যায়, কৃষিকাজ কথাটাকে দুভাগে ভাগ করা যায়, কিভাবে? একটা প্রাথমিক পর্যায়ের কাজ আর একটা দ্বিতীয় পর্যায়ের কাজ। কি বললাম? একটা প্রাথমিক পর্যায়ের কাজ আর একটা দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রাথমিক পর্যায়ের কাজ কোনটা? বীজ বপন করা, বীজ বপন করা কি প্রাথমিক পর্যায়ের কাজ এটা। আর দ্বিতীয় পর্যায়ের কাজ কি? জমিটাকে জল দেওয়া, কীটনাশক, বুঝিস তো? জমি মানে মানে হয় না, গাছের পোকামাকড় যাতে খেয়ে না নেয় তার জন্য জমিতে কীটনাশক দেওয়া, ঠিক আছে তো? তারপর ওই ওই যে বললাম না, কোনো নোংরা মানে মানে গাছে ধর কোনো পাতা হলুদ হয়ে গেল, তো ওটাকে ঠিকঠাক করে ঝাড়া, বুঝতে পারলি তো? এটাকে বলছে, ইংলিশ বলছে হারভেস্টিং, ঝাড়া, ঠিক আছে তো, কর্তন, এইগুলো। তাহলে বুঝতে পারলি কি কাজ? শুধু জমিতে কাজ না, গাছ পোতার পরেও কাজ করতে হবে, প্রাথমিক কাজ। আর দ্বিতীয় কাজ কোন? বুঝে গেলে, এটাকে বলে কৃষি কাজ। এইটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট। রবারের করযোগ্যতা, রবার চাষের করযোগ্যতা। আচ্ছা, রবার কিছুক্ষণ আগে লিখলাম না, কি বললাম? বল বল বল, বই পড়বি না, আগে বল রবারের কি বললাম নিয়মটা? রবার কি হয়? কিছুটা কৃষি আয়, কিছুটা নয়। পড়িনি, দেখ আমি না পড়ে বলবি। রবার চাষ করবি, রবার চাষ করে যে আয় হয় তার মধ্যে কিছুটা কৃষি আয় আর কিছুটা অকৃষি আয়। রবার চাষ করে যে আয় হয় তার মধ্যে 65% কৃষি আয় আর 35% আর কিছু পড়তেই হবে না। দেখ কি লিখেছে, এটাই লিখেছে। বলছে রবার চাষের নির্যাস পৃথকীকরণের ক্ষেত্রে এই বিধি প্রধানত প্রযোজ্য। এই বিধি অনুযায়ী রবার চাষের ওই যে আমি যা বললাম ওটাকেই ওরা একটু লিখেছে। এবার বলেছে, এটা তো করতে পারবি, 10টাই কোশ্চেন। নেপালে নেপালে অবস্থিত জমি থেকে আয়,
কি একজন নির্ধারিত কাজে ভারতে কৃষি আয় বলে গণ্য হবে? তুই ভাব না, নেপাল বলে, নেপাল কোন দেশের মধ্যে? ভারতের মধ্যে পড়ে নেপাল? না। বিদেশ। তাহলে এটা অকৃষি। আমি বলি স্যার এটাকে ব্যাখ্যা করতে গেলে কি লিখবো? কি লিখবি? ঠিক আছে, এটাকে ব্যাখ্যা করতে হলে কি বলবো? বলি স্যার নেপাল হচ্ছে নেপালের জমি থেকে কৃষি আয় করে যে আয় হয় সেটাকে অকৃষি আয় বলা হবে, কারণ নেপাল ভারতবর্ষে অবস্থিত নয়। ঠিক আছে, নেপাল ভারতে অবস্থিত নয়। কারণ আমরা জানি মানে নিয়ম জানি, ভারতের বাইরে যদি হয় সেটা অকৃষি আয় বলে, এটাই লেখা আছে এখানে। 3 দাগের কোশ্চেন, প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো কি কোশ্চেন বলছে? কৃষি আয় কাকে বলে উদাহরণ দাও। অলরেডি কৃষি আয় কাকে বলে? কৃষি আয় কাকে বলে কি বলেছে? কি বলবি? ভারতে অবস্থিত কোনো জমি থেকে কৃষি আয় নিম্নলিখিত হতে পারে। মানে উদাহরণগুলোই লিখেছে, অ্যাকচুয়ালি কৃষি আয়ের উদাহরণগুলো লিখে দিয়েছে। তো কৃষি আয়ের উদাহরণ তুই কি বলবি বল? কি লিখেছে দেখ? কৃষি থেকে আয় অর্থাৎ প্রকৃতপক্ষে চাষ করে আয়। ঠিক আছে, কৃষিকাজ সম্পাদনের জন্য প্রাথমিক পর্যায়ের কাজ অবশ্যই পালন করতে হবে। কৃষিজাত ফসলকে বাজারজাতকরণ করার জন্য, ঠিক আছে, কৃষক বা পণ্য খাজনার প্রাপক রিসিভার অফ রেন্ট ইন কাইন্ড সাধারণত যে সকল প্রক্রিয়া গ্রহণ করে থাকেন সেই সকল প্রক্রিয়া সম্পাদিত কাজের দ্বারা আয়। আর কি বলছে? কৃষিজাত ফসল বা খাজনার পরিবর্তে প্রাপ্ত ফসল যেগুলির জন্য, মানে কৃষিজাত ফসল বিক্রি করে আয়। অনেক সময় কি হয় জানিস? জমির যে মালিক থাকে না, ও মানে চাষের থেকে কৃষিজাত ফসলগুলো কিনে নেয়। বুঝতে পারছি, কারণ ওরা টাকা দিতে পারছে না। ও টাকা দিতে পারছে না, মালিক ওর থেকে ওর ফসলগুলো কিনে কম দামে কিনে নিল ফসলগুলো। তাহলে এটা কিন্তু, তাহলে চাষি যে ফসলগুলো মালিককে বিক্রি ওটা কি হয়? ওর কাছে কৃষি হয়, মালিকের কাছে না, চাষির কাছে কৃষি হয়। এই 3টে পয়েন্ট তোকে লিখতে হবে। পয়েন্টগুলো সোজা সোজা পয়েন্ট আছে। একটা অঙ্ক দিয়েছে। কলকাতায় বসবাসকারী মিস্টার বি সেন নেপালে অবস্থিত কৃষি জমি থেকে 50,000 টাকা আয় করেছে। আর কিছু বলার দরকার নেই, বল না। বলে দিই যে নেপালে অবস্থিত, আর পড়ারই দরকার নেই অকৃষি আয়। এবার তুই শুধু এটাকে অ্যানালাইসিস করে লিখবি। কেন অকৃষি আয় হলো? কারণটা কি? কারণ ভারতের বাইরে অবস্থিত। এখানে লিখেছে আয়কর আইনের ধারা অনুযায়ী, ধারা মুখস্থ করতে না পারলে সমস্যা নেই, তুই লিখবি আয়কর আইন অনুযায়ী। লিখতে না পারলে লিখবি আয়কর আইন অনুযায়ী কৃষি আয় হতে গেলে জমিটি অবশ্যই ভারতে অবস্থিত হতে হবে। এই ক্ষেত্রে জমি নেপালে অবস্থিত, অর্থাৎ ভারতের বাইরে। তাই এই জমির আয় কৃষি আয় বলে গণ্য হবে না, তবে এই আয় অন্যান্য উৎস থেকে আয় বলে গণ্য হবে এবং বিশ্বের কাছে এই আয় করযোগ্য আয়। কফির করযোগ্যতা কি বলেছিলাম? কফির নিয়ম কি বলেছিলাম? কফি বলেছিলাম তো। কফি কত বলেছিলাম? কফি বলেছিলেন 35%, আর না চা না, হচ্ছে কফি বলেছিলাম 60-40, চা আর কফি 60 আর 40 বলেছিলাম। হ্যাঁ, চা আর কফি, শোন ভালো করে শোন, ঘাবড়ে যাবি না। এখানে কি দিয়েছে আনসার? এখানে কিছু ভুল লিখে নি, আর আমি যেটা লিখি সেটাও ভুল লিখিনি। আমি বুঝাচ্ছি ব্যাপারটা কি বলেছি। কফি থেকে যে আয় হয় না, ওটা 60-40 হয়। ঠিক আছে, চা আর কফির নিয়ম। এই দেখ কি বলছে, কোনটা? এই দেখ লিখেছে কফি চাষ করে যে আয় হয়। ঠিক আছে, এটা লিখবি, হ্যাঁ। কফি চাষ করে যে আয় হয় তার ক্ষেত্রে রুল 7B প্রযোজ্য। এই কথাটা বলতে হবে, রুল 7B। কফি চাষ করে যে আয় হয় সেটা রুল 7B প্রযোজ্য। এটা লিখলেই হয়, কফি চাষ করে যে আয় রুল 7B প্রযোজ্য। আর এই যে 7B যদি লিখতে না পারিস তাহলে কিন্তু লিখবি না, ভুল লিখলে পুরো কেটে দেবে। 7B ধর, সাপোজ ধর, আচ্ছা 7B তুই ভুল করে 7A লিখে দিলি, কেটে দেবে। ঠিক আছে, 7B লিখতে হবে। কফি চাষ করে যে আয় হয় সেক্ষেত্রে 7B প্রযোজ্য। বলছে যে ক্ষেত্রে বিক্রেতা ভারতে কফি চাষ ও শোধন করে, ভালো করে শুনবি, যে ক্ষেত্রে বিক্রেতা ভারতে কফি চাষ করে এবং শোধন করে কফিটা, শোধন মানে কি? রিফাইনিং করে। ঠিক আছে, সেক্ষেত্রে 75% কৃষি আয় এবং 25% অকৃষি আয়। শোধন করবে বলতে হবে এখানে, কফি চাষ করবে এবং শোধন করবে। কিন্তু যে ক্ষেত্রে বিক্রেতা ভারতে কফি চাষ করে এবং একই সঙ্গে চিকারি মানে কি বলতো? কফির মধ্যে না কিছু পাউডার জাতীয় কিছু মেশা, কেমিক্যাল। মানে কেমিক্যাল, দেখে যে বলছি গুল্ম, এক ধরনের গুল্ম মিশিয়ে অথবা না মিশিয়ে কফিটাকে শোধন করে, কফিটাকে ভাজে এবং গুঁড়ো করার কাজ করে। সেক্ষেত্রে যদি কোনো আয় হয়, আগেরটা কি ছিল? তুই কফি চাষ করলি, পাতাটা তুলে বিক্রি করে আয় হয়ে গেল, ওটা ডাইরেক্ট কাজ হয়ে গেল। আর এটা কি? কফি থেকে, মানে যে কফি পাতা আছে না, কফি পাতা থেকে গুঁড়োতে কনভার্ট করলি, ওই গুঁড়োর আয়টা হচ্ছে 60-40। বুঝতে পারলি? গুঁড়োটা, বুঝতে পারলি কারণটা কি? কারণটা কি বলেছে? আমি বললাম না, আমি যেটা লিখেছি সেটা ভুল লিখিনি। এটা তোকে মাথায় রাখবে, কফি কি বললি।
রবার রবার কি পড়বো বল না, রবার পড়ালাম না, রবার কি বলেছিলাম 65 আর 35। এটা 7 কোনটা? হ্যাঁ এটা 7A, ভালো করে দেখ 7A, সব কটাই 7এই বলেছে, সব 7এই আছে, ঠিক আছে তো? তো এগুলো এটা 7A বলেছে, ওটা 7B ছিল। কৃষি আয়ের 3টি উদাহরণ দাও, বল না কৃষি আয়ের 3টি উদাহরণ বল দেখি। অংশীদারি কারবারে অংশীদাররা, বেতন, তারপর কি ছিল কমিশন, আর কি ছিল মুনাফা, মূলধনের উপর সুদ, এটা একটা পয়েন্ট। তারপর কি বলবি বল, আর একটা পয়েন্ট বল। স্যার ওই যে সরকার যদি জমি অধিগ্রহণ করে, এটা একটা পয়েন্ট হলো। আর কি বলবি বল, কৃষি এত ফসল বিক্রি করে আয়, তাই না? এখানে কি বলে জমির মালিক ভাড়া দিল, জমি ভাড়া দিয়ে আয়, বা জমির মালিক চাষাবাদের মাধ্যমে উৎপন্ন ফসল বিক্রি করে কি লেখা আছে বলতো, যে আয় করেন না, জমির মালিক চাষাবাদের মাধ্যমে উৎপন্ন ফসল বিক্রয় করে যে লাভ করেন তা কৃষি অংশ। যে লাভ করে, লাভ লেখা আছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত এরূপ অংশীদারি কারবার থেকে অংশীদারি কর্তৃক প্রাপ্ত সুদ কৃষি আয় বলে গণ্য হবে। কৃষিকাজে ব্যবহৃত গো মহিষাদি পশুর চারণভূমি হিসেবে কোনো জমিকে ইজারা দেওয়ার ফলে প্রাপ্ত আয় হলো কৃষি আয়। বলেছে আদালতের নির্দেশে, আদালত বলে দিয়েছে, আদালতের নির্দেশে বিবেচিত আয় এমন 3টি কৃষি আয়, মানে আদালত আদালত বলে দিয়েছে কি কৃষিকাজে ব্যবহৃত গো মহিষাদির পশুর চারণভূমি থেকে তুই কোনো জমিকে ইজারা দেওয়ার ফলে প্রাপ্ত হয়। বন্ধক গ্রহীতার দখলে থাকা, ঠিক আছে, বন্ধক গ্রহীতা মানে মর্টগেজের দখলে থাকা কৃষি জমির উপর ভাড়াটিয়া কাছ থেকে প্রাপ্য খাজনা। আর হচ্ছে শিলাবৃষ্টি বা বন্যার ফলে, শিলাবৃষ্টি বা বন্যার ফলে ফসলের ক্ষতির জন্য বীমা কোম্পানি থেকে যে কোনো ক্ষতি, এইগুলো আদালত বলে দিয়েছে এইগুলো কৃষি আয় বলে। তোর শিলাবৃষ্টি বা বন্যা হলো, ইন্স্যুরেন্স কোম্পানি বীমা কোম্পানি থেকে টাকা, এটা কৃষি। সবাই তো আর টাকা পাবে না, কারা টাকা পাবে, যারা ইন্স্যুরেন্স করে রেখেছে। এটা আমি ইম্পর্টেন্ট মধ্যে রাখিনি, ইম্পর্টেন্ট এই দেখ, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, চা উৎপাদন ও বিক্রি থেকে আয়ের কর যোগ্যতা, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তো বলবো, আমি বলে দিলাম এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এই কোশ্চেনের পরীক্ষা হলে দেখতে পারবি, এই কোশ্চেনের পরীক্ষা হলে দেখতে হবে এই কোশ্চেন, গ্যারান্টি সহকারে মনে কর, কোনো না কোনো স্কুলে তো এই কোশ্চেনটা দেবেই দেবে, একদম গ্যারান্টি সহকারে দেবে এই কোশ্চেন। পুরো ভালো করে মুখস্থ করে, মুখস্থ করতে হবে না, বুঝবে, বুঝে খাতায় সুন্দর করে লিখবি, এই কোশ্চেনটা পরীক্ষায় চলে এসছে, বলে দিলাম। তাহলে চায়ের রুলটা কি, চার নিয়মটা কি, চার ক্ষেত্রে কি প্রযোজ্য, 8 নম্বর রুল প্রযোজ্য, চার ক্ষেত্রে 8 নম্বর রুল প্রযোজ্য, চার ক্ষেত্রে 8 নম্বর রুল প্রযোজ্য, ঠিক আছে। চা চাষ করে, চা চাষ করে যে আয় হয়, ঠিক আছে তো, কি লিখেছে পরে বলছে, তার মধ্যে কিছুটা কৃষি আয়, কিছুটা অকৃষি আয়, 60% কৃষি আয়, 40% অকৃষি আয়। কিছু লিখতে না পারলেও, এইটুকু লিখতে পারলেও বেশ কিছু নাম্বার পেয়ে যাবে, কিছু লিখতে না পারলে। এবার কি বলেছে, একটু পড়তে হবে, তুই ফুল মার্কস পেতে আসলে একটু পড়তে হবে। বলছে চা আবাদ থেকে আয়ের ক্ষেত্রে, বলে চা আবাদ ক্ষেত্রে, বলছে চা আবাদ থেকে আয়ের ক্ষেত্রে রুল 8 প্রযোজ্য। ভারতে চা উৎপাদন করে যদি বিক্রয় করা হয় এবং তা থেকে যা আয় হয় 60% কৃষি আয়, 40% অকৃষি আয় বলে গণ্য হবে। এই নিয়ম যে নিজে চা পাতা চাষ করে এবং সেই পাতা প্রসেসিং, প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং এর মাধ্যমে বিক্রয়ের উপযোগী করে প্রস্তুত করে, তার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই নিয়মটা কার জন্য প্রযোজ্য, যে চা চাষ করবে, মানে চা পাতা চাষ করবে এবং সেই পাতা প্রসেসিং এর মাধ্যমে বিক্রয়ের উপযোগী করে প্রস্তুত করে, তার ক্ষেত্রে প্রযোজ্য। চা পাতা কিনে বিক্রয় করা হলে কিন্তু হবে না। কিনে দেখবি, আমি ধর গেলাম, চলে গেলাম দার্জিলিং ঘুরতে, ওখান দিয়ে চা পাতা কিনে নিয়ে চলে আসি, ওটা বিক্রি করে আয় না, এটা কিন্তু কৃষি আয় না। যদি কোনো অংশীদারি কারবার এরূপ চা পাতা চাষ এবং উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই কারবার থেকে অংশের প্রাপ্য বেতন ও লাভের অংশ 60% কৃষি আয়, 40% ওই একই কথা, এটা তো নর্মাল কথা। মেন হচ্ছে প্রথম প্যারাটা, মেন হচ্ছে প্রথম প্যারাটা। পরের কোশ্চেনটা, তাপস দার্জিলিং এর চা বিক্রি করে, ঠিক আছে, দার্জিলিং এর চা বিক্রি করে 3 লাখ টাকা লাভ করেছে, এটি কি তার কৃষি আয়? হ্যাঁ কারণ দেখো, বলছে ভারতীয় আয়কর আইনের 8 নম্বর বিধি অনুযায়ী, মানে 8 নম্বর রুল 8 অনুযায়ী চা উৎপাদন করে যদি বিক্রয় করা হয়, সেক্ষেত্রে 60% কৃষি আয়, 40% অকৃষি আয়। তাহলে কৃষি আয় কত হবে, 3 লাখের 60%, মানে 1,80,000 টাকা। লাস্ট কোশ্চেন, তাহলে দেখ, কটা কোশ্চেন বলে তো শেষ হয়ে গেল।
এ কটা কোশ্চেন বলে শেষ হয়ে গেল, ঠিক আছে? বলেছে তিনটি অকৃষি আয়ের উদাহরণ দাও। তা বল, তুই জানিস না অকৃষি আয়ের উদাহরণ? স্বতঃস্ফূর্তভাবে গাছ একটা, মাছের ভেড়ি থেকে বললাম, পোল্ট্রি ফার্ম থেকে বললাম, দুধ দুধ। তোর পরীক্ষায় স্যার কি কোশ্চেন দিতে পারে বলুন না? ফাইনালি শেষ হয়ে গেল, আপনার কি কোশ্চেন দিতে পারে? আমি বলবো কি দেবে, ও তোকে দেবে কৃষি আয়ের উদাহরণ পড়ে রাখ, অকৃষি আয়ের উদাহরণ পড়ে রাখ। ও বলতে পারবে যে আংশিক কৃষি আয় কাকে বলে লেখো, উদাহরণ দাও। ও বলবে ও বলবে এমন কৃষি আয়ের নাম বলো যার মধ্যে কিছুটা কৃষি আয় কিছুটা অকৃষি আয়। বলতে পারে চা, কফি, রবার, যেকোনো একটা বলতে পারে, রুলটা লেখো। আর কি দেবে? আর কি দিতে পারে? এই তো দেবে কোশ্চেন, আর বাইরে কি দেবে? চায়ের রোল 8, কফি রোল 7B, আর রবার রোল 7, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলি তো?